আমরা প্রথমেই চলে যেতে চাই সহকর্মী মোর্শেদ মুন্নার কাছে। মুন্না, একটু জানাবেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিন্তু জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা এর মধ্যে আমরা দেখেছি। একটু জানাবেন যে কখন সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী এবং পরবর্তী কার্যক্রমগুলো কি? করা হয়েছে, সেখানে 1:30টার দিকে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি সড়ক যোগাযোগের মাধ্যমে হেফাজত আমিরের সাক্ষাতের জন্য ওনার মাদ্রাসায়, বাবুনগর মাদ্রাসায় আসবেন। আজকে এখন পর্যন্ত যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর আগমনটা বিলম্বিত হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, একজন সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী রয়েছে। আমি আপনাদেরকেও দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতাকে দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণ মানুষ আসছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দীর্ঘক্ষণ ধরে এখানে বসেছেন। আমি এখানকার স্থানীয় যারা বিএনপি নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনাদের তো দেখেছি আমরা কয়েকদিন ধরে সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখেছি। আপনাদের প্রত্যাশাটা কি প্রধানমন্ত্রীর কাছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি আগমনে আমাদের নেতা কর্মী, আমাদের উৎসব জনতার মধ্যে আনন্দের কোনো সীমা নাই। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের ফটিকছড়িবাসীর একটাই চাওয়া, আমাদের অবহেলিত একটা নাজরান হাসপাতাল, এই হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের একমাত্র গ্রামগঞ্জের আমাদের এই হাসপাতালটা ফটিকছড়িতে, এখানে গ্রাম্য মানুষেরা সুযোগ সুবিধা পায় না চিকিৎসা সেবার। আমি আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমাদের হাসপাতাল চিকিৎসা করা। আর হানাদারি থেকে খাগড়াছড়ি পর্যন্ত রাস্তাটা চালিয়ে যেন প্রশস্ত করে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এখানে। মোর্শেদ মুন্না, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, আমরা বাঁশখালীতে সহকর্মী মোহাম্মদ হোসাইনের কাছে চলে যেতে যাচ্ছি। মোহাম্মদ হোসাইন, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী মঞ্চে এসে বসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি ভাষণ দেবেন। কি অবস্থা, একটু সবশেষ অবস্থা সেখানকার আমাদেরকে জানাবেন। জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইশরাত, 2:05 দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালীর বাহারছড়ার যে সমুদ্র সৈকত সংলগ্ন যে দক্ষিণ বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। তিনি 2:05 দিকে সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এর আগে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং একই সাথে সমন্বিত মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ যে কার্যক্রম, সেটি পরিদর্শন শেষে তিনি কিন্তু যদিও 12:20 দিকে এখানে আসার কথা, তারপরে তিনি 2:05 দিকে এখানে এই সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এখানকার যে জেলে সম্প্রদায়, তাদের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি, ফসলি জমি নষ্ট হয়েছে। এখানকার সাধারণ মানুষ, লাখো মানুষ প্রায় নিঃস্ব হওয়ার পথে। তাদের আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই লড়াইয়ের সারথি হতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তাদের সংহতি জানাতে, তাদের পাশে দাঁড়ানোর যে বার্তা, রাষ্ট্রীয় বার্তা, সেই বার্তা দিতে কিন্তু তিনি বাঁশখালীর এই বাহারছড়াতে এসেছেন। এখানে তিনি বক্তব্য রাখবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, এখানকার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। এখানে এসে আমি যেমনটা দেখেছি যে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা উৎসব মুখর এবং একটা উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে বিরাজ করছে। এক নজরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবার জন্য হাজার হাজার মানুষ এই সমুদ্র সৈকতে ভিড় করেছেন, এসেছেন সমাবেশের মঞ্চে তার বক্তব্য শোনার জন্য। এখানকার মানুষের যেটি প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা, পাশাপাশি তাদের যে বাঁশখালীতে যে
সড়ক রয়েছে পেকুয়া চকরিয়া হয়ে আনোয়ারা বাসখালী হয়েছে যে সড়কটি, সেই সড়কটি 4 লেনের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আশ্বাস দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন তারা চান। এবং একই সাথে এখানকার মানুষের উন্নয়ন বঞ্চনা, দীর্ঘ সময়ের যে উন্নয়ন বঞ্চনা, সেই উন্নয়ন বঞ্চনা ঘুচবে বলে তারা প্রত্যাশা রাখেন। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, পরবর্তীতে ফটিকছড়িতে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী তিনি হেফাজত এই মাদ্রাসা পরিদর্শন করবেন। মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে তিনি কিন্তু হাটাজারি মাদ্রাসায় আল্লামা মাহমুদ শফির কবর জিয়ারত করবেন। পরবর্তীতে হাটাজারিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে পুনর্বাসনের উদ্দেশ্যে যে জনসভা, সেই জনসভায় তিনি যোগ দেবেন। পরবর্তীতে হোটেল রেডিসনে তার নেতাকর্মীদের সাথে নিয়ে, চট্টগ্রামের নেতাকর্মীদের সাথে নিয়ে একটি সাংগঠনিক সভা করবার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন, সরকারের অর্থ বাণিজ্য মন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসেছেন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি এসেছেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি এসেছেন। এছাড়া এখানকার যে জামায়াতের এমপি, এই আসন থেকে নির্বাচিত এমপি তিনি আছেন, পার্শ্ববর্তী সাতকানিয়া যে আসনটি রয়েছে চট্টগ্রামের, সেই আসনের এমপিও জামায়াতের এমপি তারাও আছেন। তারা এবং একই সাথে বাঁশখালীর মানুষের একটি দাবি যে লবণ, এখানকার যে লবণ চাষিরা রয়েছে লবণের ন্যায্য দাম যেন নিশ্চিত হয়, সেই প্রত্যাশা কিন্তু তাদের আছে। তো ইশরাত এখন পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। সংসদ সদস্য প্রার্থী পাপ্পা যিনি বিএনপি থেকে প্রার্থী ছিলেন তিনি বক্তব্য রাখছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখলে এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে, বাঁশখালীর মানুষের উদ্দেশ্যে। মোহাম্মদ হোসাইন, আপনি থাকেন আমাদের সাথে, আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা প্রধানমন্ত্রী সেখানে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা একটু চলে যেতে চাই হাটহাজারীতে। রাজীব বড়ুয়া আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেখানে, তার কাছে। রাজীব, একটু জানাবেন সমাবেশের সময়সূচি কখন সেখানে, আর জড়ো হওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছেন, আর হাটহাজারীর কর্মসূচিগুলো আমাদেরকে একটু জানাবেন। ইশরাত, হাটাজারিতে প্রধানমন্ত্রী 5টায় আসার কথা এবং নির্বাচিত হওয়ার পর উনি প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন এবং এই কারণে আমরা দেখছি যে সকাল থেকেই এখানকার যারা নেতাকর্মী আছে তারা খুবই উৎফুল্ল এবং তারা খুবই উদ্দীপ্ত হয়ে আছে এবং একটা শ্বাস রব আমরা সকাল থেকে লক্ষ্য করছি। এখন আমরা আছি হাটাজারি যে কলেজ মাঠ, যেখানে আসলে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই জায়গায়। এখন আপনি হয়তো দেখছেন এখানে এখন ফাইনালি যে নিরাপত্তার কাজ সেটি আসলে চলছে। এখানে সেনাবাহিনী, পুলিশ এবং এসএসএফ এর যারা সদস্য রয়েছেন তারা চূড়ান্তভাবে মাঠের নিরাপত্তার কাজটি এখন আসলে করছেন এবং এখানে উনি ফটিকছড়ি থেকে এখানে আসবেন। এখানে এসে এখানে যে দারুল উলুম যে মাদ্রাসা রয়েছে সেখানে আহমেদ শফির মাজার কবর জিয়ারত করবেন এবং তারপরে এখানে আসবেন। হাটাজারিতে যে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত প্রায় 30টি পরিবারকে তিনি 1 লক্ষ টাকা করে দেবেন এবং এর বাইরে 15 জন প্রতিবন্ধীকে তিনি 10,000 টাকা করে সহযোগিতা করবেন এবং এই পুরো কাজটি আসলে মনিটরিং করছে ভূমি প্রতিমন্ত্রী এবং স্থানীয় যে সাংসদ রয়েছেন মীর হেলাল, তিনি পুরো বিষয়টি মনিটরিং করছেন এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু মাঠের আশেপাশে এখানকার যে উৎসুক জনতা এবং দলীয় নেতাকর্মীরা তাদের খুব অনেক ভিড় লক্ষ্য করছে এবং এখানকার যারা নেতাকর্মী তারা তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে আসলে হাটাজারি থেকে, যেহেতু হাটাজারি হয়ে আপনার 2টি জেলা যেতে হয়, একটি রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এবং তারা বলছেন যে যেহেতু 2টি জেলায় যেতে হয় ফলে এই যে হাটাজারি যে সড়কটি সেটি যেন 6 লেনে উন্নীত করে এবং এছাড়া তারা একটি কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তারা চাচ্ছেন। তারা বলছেন যে আসলে হাটাজারি যেহেতু অনেক আগে থেকেই এই বিষয়গুলোর জনগণের দাবি রয়েছে, ফলে সেই দাবি অনুযায়ী তারা এই প্রত্যাশা করছেন যে যেন প্রধানমন্ত্রী যেন তাদের এই আশ্বাসগুলো যেন শোনে এবং সেই অনুযায়ী যেন তারা আসলে কাজ করে। আপনারা তো দেখছেন যে এখানে এখন কিন্তু নিরাপত্তার কাজটা আসলে চলছে। সর্বশেষ নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে সেনাবাহিনী সহ এসএসএফ এবং অন্যান্য যে যারা নিয়োজিত আছে তারা আসলে চালাচ্ছেন এবং আমরা এখানে নেতাকর্মী যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী
রাজীব বড়ুয়া হাটহাজারী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন। দর্শক, এরই মধ্যে আমরা কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সবশেষ খবরাখবর তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং আজকের যে কর্মসূচি, এটা থেকে ভালো কোনো ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেটাই প্রত্যাশা করা হচ্ছে। পরবর্তী প্রসঙ্গে চলে যেতে চাই। ফ্যাসিবাদী শাসন শেষে দেশ গঠনের সময়ে বিরোধী দল কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, এমন অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। আর বিএনপি গঠনমূলক কাজ করছে, তাতে ব্যর্থ হলে তারপর সমালোচনা করা হোক বলেও জানিয়েছেন তিনি। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। টান শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ফর্ম 2টি গ্রহণ করেছেন। তবে কাদের পক্ষে এই মনোনয়নপত্র নিয়েছেন তা এখনো জানা যায়নি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র নেন তারা। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 13ই আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। জমা হওয়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে 16ই আগস্ট। আর কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চায়, সেক্ষেত্রে 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত সেই সুযোগ পাবেন। আর সবকিছু চূড়ান্ত হওয়ার পর আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে। এদিকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির জানিয়েছেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে দল এবং ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী করায় 11 দলের নেতাকর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন অলি আহমেদ। আর যে কোনো পরিস্থিতিতে সব সময় দেশ এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন এলডিপির এই শীর্ষ নেতা। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। 24 জুলাই গণ অভ্যুত্থান দমনে তথ্য প্রবাহ বন্ধে তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট ধীর গতি করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশনা এবং শেখ হাসিনার অনুমোদনের কারণেই বন্ধ হয়ে যায় দ্রুত গতির ইন্টারনেট। কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে আজ সেই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ।
24 জুলাই তখনকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। এ সময় অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে জানায় প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি। ইন্টারনেট। প্রসিকিউশন বলছে ইন্টারনেট ধীরগতির করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সরাসরি ফোন করে নির্দেশ দেন ওবায়দুল কাদের। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি। কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমোদন নিয়ে বন্ধ করা হয় 4G ও 3G ইন্টারনেট। এখানে দেখেন কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে সে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই মামলায় তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। একটা ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, সারা বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে ইন্টারনেট বন্ধ করলো, যেখানে ছাত্ররা মূলত আন্দোলন করছিল। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে র্যাবের টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে শনিবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 2015 সালে উত্তরা থেকে গুম করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে। এরপর তাকে র্যাবের সদর দপ্তরে গোপন বন্দিশালা টিএফআই সেলে রাখা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্তে বেরিয়ে আসে। আমরা আবারও চলে যেতে চাই চট্টগ্রামের বাঁশখালীতে। এই মুহূর্তে বক্তব্য প্রদানে সেখানে মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার মধ্যে আমরা বলেছিলাম যে বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয়, তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। তার মধ্যে একটি কাজ ছিল এই দেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য, এই দেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবো, যেটি আমির খসরু সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনারা দেখেছেন যে সরকার গঠনের 1 মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং ইনশাআল্লাহ আপনাদেরও এই এলাকায়, এই অঞ্চলে, এই উপজেলার মধ্যে ইনশাআল্লাহ 10 থেকে 12 হাজার পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এই আগামী অর্থ বছরের মধ্যে তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে। আরো অনেক মা বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। কেন আমরা ফ্যামিলি কার্ড দিয়েছিলাম? আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে ভাইদের পাশাপাশি যাতে বোনেরাও সংসারের হাল ধরতে পারে, একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে, সন্তানদের স্বাস্থ্য সেবা যাতে দিতে পারে মায়েরা, সেই জন্য মাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইরা আছে না, লবণ চাষী ভাইরা শুধু যে যারা ধান, পাট বা অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসল চাষবাস করে,
তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়, এমনকি লবণ চাষী ভাই যারা আছেন ইনশাল্লাহ তারাও, এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া, আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যেই মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম। এবং শুধু মাতার বাড়ি নাই, সেই চট্টগ্রামে মিরেশসরাই থেকে শুরু করে সমগ্র অঞ্চলকে আজকে আমি দেখেছি, হেলিকপ্টারে আমি দেখেছি। কেন দেখেছি? কারণ এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের মালিক হচ্ছে এই বাংলাদেশের জনগণ। এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশসরাই পর্যন্ত, মাতারবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি। দুজনের গিয়েছিলেন চায়নাকে, আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। তার ফলে আমাদের যেমন একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সাথে আমরা ইনশাল্লাহ বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব। যেই বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমরা এই দেশের অর্থনীতি শক্তিশালী করব। সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা এই দেশের মানুষের, এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলব। সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা এই দেশের, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে আমরা গড়ে তুলব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছেন যে আমরা যে উপজেলা পর্যায়ে যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, 50 বেডের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতালে 30 বেড করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছেন, বাকি 20 বেড যোগ করেছিলেন উনি। আজকে আপনাদের এই বর্তমান বিএনপি সরকার, যেই সরকার আপনাদের সরকার, যেই সরকার জনগণকে নিয়ে কাজ করে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই 50 বেডের হাসপাতালকে যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যখন বিগত সময় আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি, আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কি ভাই, বাজারে যদি কোনো গন্ডগোল হয় দোকানপাট বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ এই যে ছোট দোকানদার বা যেই ব্যবসায়ী হোক, ব্যবসায়ীর জন্য বন্ধ করে দেয় যাতে ওই গন্ডগোলে তার ব্যবসার যাতে ক্ষতি না হয়। ঠিক একইভাবে দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে
বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয় তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা, যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না, কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথাগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব বলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন? কি ভাই, জনসভার পিছনে যারা আছে, আপনারা কি মনে করেন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি? এই যে শিল্প কারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে, এগুলো জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি, আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি, সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছি, এই সাহায্য এবং সহযোগিতাকে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন। অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা। দর্শক, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম, বেশ কিছু ঘোষণা এসেছে সেই বক্তব্য থেকে। এরই মধ্যে পরবর্তী কর্মসূচিগুলো আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরকারের প্রত্যাশা অনুযায়ী স্কুলের মিড ডে মিল এই প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, ভবিষ্যতের প্রকল্পগুলোতে যেন একই ধরনের সমস্যা না থাকে, বর্তমানের ভুল এবং ঘাটতি চিহ্নিত করেই কাজ করা হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের এক কর্মশালায় তিনি আরও জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে পরিকল্পিতভাবে কাজ চলছে।
মিড ডে মিলের প্রথম 151টা উপজেলায় যে প্রজেক্টটা যতদূর যাবার কথা ছিল ততদূর এখন পর্যন্ত যেতে পারেনি। সেই জায়গা থেকে আমাদের কারেন্ট যে প্রজেক্টটা চলছে, আমরা যতগুলো ভুল ছিল আমরা ইতিমধ্যে মনে করছি যে মোটামুটি সবগুলো ভুল আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকটা ভুলের প্রতিকার ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনে খাটাতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। আমি মনে করি এই পাইলটটা আমরা সফলভাবে সোফার ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। আমরা প্রাইমারি স্কুলে ম্যাথ ল্যাব দিতে ইচ্ছুক, এটা আমরা কারিকুলামে ঢুকাতে চাই। সো ম্যাথ ল্যাব যেখানে আর কি ম্যাটেরিয়াল থিংস নিয়ে তারা সাইজ, শেপ, গণিত শিখবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এডিশন, সাবট্রাকশন শিখবে, ম্যাটেরিয়াল জিনিস। এদিকে স্বাস্থ্য সেবার মান দেখতে চাঁদপুরে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে বদলি নির্দেশনা দেন তিনি। সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সমস্যাগুলি নির্দিষ্টকরণ করতেছি সমাধানের লক্ষ্যে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র 6 মাস, এখনো পরিপূর্ণ হয়। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের স্বাস্থ্য খাতের উপর কোনো রকম নজর দেওয়া হয়নি। যা কিছু দিয়েছে টাকা বরাদ্দ করে ওদের নিজেদের লোকজন টাকা নিয়ে চলে গেছে, বঙ্গুর অবস্থায় বিল্ডিংগুলি ফেলে রেখে কোনো যন্ত্রপাতি কিনে নেই, যা কিনেছে অতিরিক্ত টাকা কিনে টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার। আমরা এই বঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্য খাতটাকে উঠানোর জন্য চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা সেন্টারের এক অনুষ্ঠানে এই তথ্য জানান। এ সময় ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বৈঠকে বসলে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে। বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাই দায়িত্ব। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে বিএসএফ এর 3 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ করে দিয়েছে বিজিবি। রোববার রাত 3টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবির অধীনে মাধবখালী বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ একজন পুরুষ এবং 2 জন নারী সহ 3 জনকে ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। আর বাধার মুখে ওই 3 ব্যক্তি কাঁটাতারের কাছে ভারতের অংশে অবস্থান করছে। এ বিষয়ে মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন, সীমাতে পুশিন প্রতিরোধে সতর্ক রয়েছে বিজিবি। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি চোরা কারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। নিহতের নাম তারা মিয়া। মৌলভীবাজার শ্রীমঙ্গলের 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবিকে জানিয়েছে, শনিবার রাত 3:30টার দিকে বাংলাদেশ থেকে 4-5 জন চোরা কারবারি ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন তারা মিয়া। নিহতের মরদেহ বিএসএফ এর হেফাজতে রয়েছে। সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের সংকট সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। বলেন, হাসপাতালটির লোকবল সংকট সমাধানের চেষ্টা চলছে, সেই সাথে প্রজেক্টের মাধ্যমে নিয়োগ পাওয়া 351 জনের বকেয়া বেতনের বিষয়েও সরকার আন্তরিক। হিমেল মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। বিকল্প চিকিৎসা ব্যবস্থায় নানা সংকট ও সম্ভাবনা নিয়ে ৭১ টেলিভিশনে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার হয় 24শে জুলাই থেকে। প্রতিবেদনে উঠে আসে সরকারি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের লোকবল সংকট, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও প্রকল্পে কাজ করা 351 জন চিকিৎসক 24 মাস ধরে বেতন পাচ্ছেন না। তারা বেতন ভাতা গত 2 বছর পাচ্ছেন না, তারপরেও অদ্যাবধি জুলাই 2024 থেকে এখন জুলাই 2026 চলছে, অদ্যাবধি তারা কাজে
রয়েছে। টোটাল ক্যাম্পাসে আমার 3 জন পরিচ্ছন্ন কর্মী। তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল হলো 140। এর মধ্যে মাত্র আমার এখন জনবল আছে মাত্র 50 জন, আর 90টা পোস্টই ফাঁকা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লোকবল সংকট সমাধানে দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হবে। ইউনানি আয়ুর্বেদিক হলেও সেখানেও কিন্তু বিজ্ঞানভিত্তিক চিকিৎসার সুযোগ আছে। আমাদের পরিসংখ্যানও বলছে যে ওখানে বেশ কিছুদিন থেকেই রোগীর চাপ বেড়েছে এবং এটিকে যথাযথভাবে অ্যাড্রেস করার জন্য বিশেষ করে আমাদের যে রেভিনিউ পদগুলো আছে সেই পদগুলোকে পদায়ন করে সেবাটাকে শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। সরকার বেতন বঞ্চিত চিকিৎসক ও শিক্ষকদের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি। স্বাভাবিকভাবে যেটা হয় যে একটি বেতন না পাওয়া জনসংখ্যার কাছ থেকে কিংবা যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাছ থেকে যে সেবাটা প্রত্যাশা করা হয় সেই ক্ষেত্রে তারা খুবই মনোকষ্টে আছেন। তবে বিষয়টি আমাদের বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প চিকিৎসা ব্যবস্থায় সরকার মনোযোগী হলে সার্বিক চিকিৎসা ব্যবস্থায় এই খাত বিশেষ ভূমিকা রাখতে পারে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।